আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আমি ডাক্তার ফারজানা পারভিন নূপুর, মেন্টর হিসেবে কাজ করছি ম্যাট্রিক্স পয়েন্টে। আজকে ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আপনাদের জন্য যে সুন্দর একটা অনন্য অনেক সৃজনশীল একটা উদ্যোগ, সেটা হচ্ছে লাইভ সেশন, যেটা আয়োজন করা হয়েছে যারা আপনার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিচ্ছেন, সেই সাথে যারা আপনারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন, তাদের জন্য খুবই খুবই উপকারী এই আয়োজন। আর এইটার উদ্যোগটা নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদেরই উপকার্থে, যেখানে আপনারা যারা এই এন্ট্রান্স পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, ম্যাট্রিক্স আপনাদের সেই কষ্টের পথ চলাটা একটু সহজ করে দেওয়ার জন্য এখানে এই লাইভ ক্লাসগুলোতে বিভিন্ন টপিকে আপনাদেরকে খুবই অল্প সময়ে শর্টে সামারাইজড ওয়েতে ইন ডিটেলস কিন্তু আলোচনা করে দেওয়া হচ্ছে। যে জিনিসগুলা পরীক্ষায় বিগত বছরগুলোতে ফ্রিকোয়েন্টলি এসেছে, সেটা এন্ট্রান্স পরীক্ষাতে এমসিকিউ গুলাতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা যে ডিসিপ্লিনে হোক না কেন, এই কোশ্চেনগুলা, এই টপিকগুলা সেই ডিসিপ্লিনে, সাধারণত রিলেটেড ডিসিপ্লিনে ফ্রিকোয়েন্টলি এসেছে। আবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে এই টপিকগুলা থেকে সব সময় টিচাররা কোশ্চেন সিলেক্ট করতে পছন্দ করে থাকেন। এই জন্য ম্যাট্রিক্সের এই আয়োজনটা এই কারণে আমাদের জন্য এত হেল্পফুল, যখন দেখা যাচ্ছে আপনি পরীক্ষার প্রিপারেশন নিতে নিতে পাজলড হয়ে গিয়েছেন, আপনার সামনে সমুদ্রের মতো রিসোর্স, কোনটা রেখে কোনটা পড়বেন করতে পারছেন না, তখন খুব অল্প সময়ে আপনি যদি কিছু রিভাইজ করতে চান, কোনো একটা টপিক আপনি একটু দেখে নিতে চান, সেটার জন্য এই লাইভ ক্লাসের কিন্তু আর কোনো বিকল্প নেই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিস্টেমিক লুপাস ইরাথ্রোম্যাটোসিস নিয়ে। এখানে আমাদের এই ছোট্ট সেশনটাতে আমি যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা মেডিসিনের সিস্টেমিক লুপাস ইরাথ্রোম্যাটোসিসের যে জিনিসগুলো আপনাদের পরীক্ষায় বেশি আসে, সেগুলো সম্পর্কে একটু করে গাইডলাইন দিব। ওকে, আচ্ছা, দেখা যায় যে আমাদের আসলে এসএলইটা কি। এসএলই হচ্ছে ফুল ফর্মে আমরা বলছি সিস্টেমিক লুপাস ইরাথ্রোম্যাটোসিস। এটা আমরা যারা এমবিবিএস পাশ করে এসেছি, আমরা সবাই এটা খুব ভালো করে জানি। এখন মনে রাখতে হবে যে কেন এই জিনিসটার নাম এটা কোত্থেকে এরকম হলো। একটা হচ্ছে সিস্টেমিক কথাটার অরিজিনেটেড হয়েছে এই কারণে যে এটা একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। আর এটা কি ধরনের ডিসঅর্ডার? এটা কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। সেই সাথে এটাতে কি হচ্ছে, ইরাথ্রোম্যাটোসিস কেন বলা হচ্ছে? ইরাথ্রোম্যাটোসিস বলা হচ্ছে কারণ এর যে কিছু স্পেসিফিক ক্লিনিক্যাল ফিচার্স আছে, যেখানে হচ্ছে মালার র্যাশ হয়, ডিস্কোয়েড র্যাশ হয়, ফটোসেন্সিটিভিটি হয়। All of them usually involves the skin and it causes redness of the skin. অনেক সময় এখানে স্কারিং হয়, নন স্কারিং হয়। যেটা মালার র্যাশ, সেটা তো একেবারেই কোথায় ইনভলভ করছে, আমাদের এই মালার প্রমিনেন্স গুলাকে ইনভলভ করেছে। কোনটাকে হচ্ছে ইনভলভ করবে না হচ্ছে এই ন্যাজোলেবিয়াল ফোল্ডটাকে সেই ইনভলভ করবে না। এখান থেকে কিন্তু আসলে ইরাথ্রোম্যাটোসিস নামটা এসেছে। আরেকটা কি, এখানে লুপাস কথাটা বলা হচ্ছে। লুপাস আসলে অনেকটা ওলফ, এইটা থেকে অরিজিন নেওয়া, যে চেহারাটা অনেকটা কখনো কখনো বলা হয় যে এখানে পেশেন্টের যে আসলে একটু ডিসফিগারমেন্ট যেটা হয় স্কিন চেঞ্জের কারণে, র্যাশ গুলার কারণে, সেটা ডিস্কোয়েড র্যাশে হতে পারে, ফটোসেন্সিটিভিটিতে হতে পারে, আরো আদার্স যে স্কিন ইনভলভমেন্টের কারণে হতে পারে, সেই জন্য এটাতে লুপাস হতে পারে। কিন্তু এটা অনেকটা মিসনোমার। হ্যাঁ, আবার অনেক সময় বলা হয় যে এটা ওলফ থেকে এসেছে, যে ওলফ বাইটের পরে অনেক আগে তাদের হচ্ছে এই ধরনের ফিচার্স দেখা দিত, সেই জন্য এটার নাম হচ্ছে লুপাসের কথা বলা হয়েছে। এখন নামটা কেন হয়েছে এটা তো আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে যে এই ডিজিজটাকে আমরা কেন অটো ইমিউন ডিজিজ বলে থাকি। অটো ইমিউন ডিজিজ এই কারণে বলছি, কারণ এখানে আমাদের তৈরি হয় অটো অ্যান্টিবডি। সেই অটো অ্যান্টিবডিটা আমাদের ইমিউনো কমপ্লেক্স ফর্ম করে শরীরের বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়ে যায় এবং ডিপোজিট হয়ে সেই অর্গানে ডিসফাংশন করে।
ঠিক আছে। আর মাল্টিপল অর্গানকে ইনভলভ করছে, মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করছে বলে এটা মাল্টি সিস্টেম। এখন এই যে ইমিউনো কমপ্লেক্স ফর্ম করে আমাদের বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়ে যে এইটা প্রবলেমটা ক্রিয়েট করছে, এইটা কিন্তু এক ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এটাকে আমরা বলে থাকি? এটাকে আমরা বলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে এসএলইটাতে কি হয়? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। কিন্তু এসএলইতে যে অ্যান্টিবডিগুলো ফর্ম করে সেটা অনেক সময় কিছু স্পেসিফিক সেলগুলাকেও কিন্তু টার্গেট করে, তাই না? তো স্পেসিফিক যে সেলগুলাকে টার্গেট করে তখন যেমন হচ্ছে সে আরবিসি কে অ্যাটাক করতে পারে, সে প্লেটলেটকে অ্যাটাক করতে পারে। যদি এরকম স্পেসিফিক কিছু সেলগুলাকে অ্যাটাক করে তখন এটা কিন্তু অনেকটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির মতো রিয়াকশন দেয়। এবং সেই জন্য এখানে কি হয়? অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে। এই পেশেন্টগুলোর অনেক সময় কুমস টেস্ট পজিটিভ থাকে, তাই না? আচ্ছা, এখন এটুকু গেল যে কেন এখানে অটো অ্যান্টিবডি ফর্ম করছে। এখন এই যে পেশেন্টটার এগুলো তো আমার নিজের অর্গান, সবকিছু নিজের, তাহলে অটো ইমিউন কেন বলছি? অটো ইমিউন কেন বলছি? এই যে আমার স্কিনের এগেনস্টে আমার অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, আমার সেরোসাল সারফেসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আমার হার্টের এগেনস্টে হচ্ছে, জয়েন্টস এর এগেনস্টে হচ্ছে, কিডনির এগেনস্টে হচ্ছে। কেন হচ্ছে? আসলে আমরা জানি এই এসএলইটা আসলে এটা ডেভেলপমেন্টের জন্য আমাদের তো যে কোনো অসুখের কজগুলোর মধ্যে আমরা জেনেটিক কজ, অ্যাকোয়ার্ড কজ। অ্যাকোয়ার্ড কজের মধ্যে 1 নম্বরে থাকে আসলে এনভায়রনমেন্টাল। এই এসএলইউ কিন্তু অনেকটা এনভায়রনমেন্টাল ইনসাল্টের কারণে তৈরি হয়ে থাকে। এছাড়া আর কি হতে পারে? ড্রাগসের কারণে হতে পারে, হরমোনের কারণে হতে পারে, ঠিক আছে। এখন এনভায়রনমেন্টাল ট্রিগারটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে এনভায়রনমেন্ট ট্রিগারের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে সানলাইট। সানলাইটের মধ্যে যে আল্ট্রাভায়োলেট রে থাকে সেটা কি করে? আমাদের স্কিন দিয়ে হোক, যেভাবে হোক আমাদের সেলগুলাকে অ্যাটাক করে। সেলকে যখন অ্যাটাক করে তখন সেলের মধ্যে সেলটা সানলাইটে কি হয়? আমাদের সেল ইনজুরি হয়। সেলের তখন হচ্ছে সেল ইনজুরি কারণে সেলের হয় নেক্রোসিস হয়, নাই হয় অ্যাপোপ্টোসিস হয়। সেল ড্যামেজটাকে কারেক্ট করার জন্য প্রথমে চেষ্টা করে, না করতে পারলে অ্যাপোপ্টোসিস হয়ে নষ্ট হয়ে যায়। যখনই অ্যাপোপ্টোসিস হয় তখন সেলের মধ্যে তো চেঞ্জ হয়ে যায়, সেলগুলাকে তখন ফ্র্যাগমেন্ট হয়ে ছোট ছোট অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়, ভিতরের নিউক্লিয়াসটাও ভেঙে যায়, সেলের আউটার শেল থেকে শুরু করে ভিতরের সবকিছু চেঞ্জ হয়ে বাইরে ছোট ছোট অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়ে যাচ্ছে। এবং সেগুলো কোথায় চলে আসছে? আমার সেল যেখানে থাকার কথা সেখানে না থেকে ব্লাড সার্কুলেশনে চলে আসছে। এখন আমাদের বডির প্রোটেকশন কারা দেয়? প্রোটেকশন দেয় হচ্ছে লিম্ফোসাইট, তাই না? আমাদের প্রাইমারি কিছু ব্যারিয়ার আছে, সেকেন্ডারি ব্যারিয়ার আছে। এই প্রাইমারি ব্যারিয়ার এবং সেকেন্ডারি ব্যারিয়ারের মধ্যে যারা এই ডিফেন্স মেকানিজমে কাজ করে তার মধ্যে আপার হ্যান্ড হচ্ছে লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস কেন আমাদেরকে চিনে? যখন আমরা ডেভেলপমেন্টাল পিরিয়ডে আমাদের থাইমাস থেকে যখন এই টি লিম্ফোসাইটস গুলো তৈরি হচ্ছিল, অরিজিনেট হচ্ছিল, তখন ওদের সাথে আমাদের বডির প্রতিটা সেলকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু আমাদের স্কিনের সেলকে চিনে, হার্টের সেলকে চিনে, মানে আমাদের ব্লাডের সেলগুলাকে চিনে। কিন্তু ব্লাডের আমার যে সেল, স্কিনের যে সেল, এপিথেলিয়াল সেল, এর ভিতরে যে সেলগুলা জিনিসগুলো আছে, অর্গানেলিগুলা, যেমন আমার নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিওলাস, আমার মাইটোকন্ড্রিয়া, আমার সাইটোপ্লাজম, এত কিছু তো তার চেনার কথা না। যখন অ্যাপোপ্টোটিক বডি হয়ে এই জিনিসগুলা বের হয়ে আসছে তখন কি হয়? তখন হচ্ছে এগুলাকে টি লিম্ফোসাইটস ফরেন হিসেবে চিনে, বলে না এগুলো তো আমি কখনো চিনি না, এগুলো আমি দেখি নাই কখনো। যখনই সে এটাকে আননোন হিসেবে রিকগনাইজ করে দেয় তখন তার এগেনস্টে কি করে? বি লিম্ফোসাইটস অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডি নিজের সেলের এগেনস্টেই হচ্ছে দেখে নিজের সেল থেকে বের হয়ে যাওয়া ওই যে অ্যান্টি নিউক্লিয়ার জিনিসপত্র থেকে, ওই যে নিউক্লিয়াস থেকে বের হয়ে আসা জিনিস, ওগুলার কারণে ওগুলার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওই অ্যান্টিবডিটার নাম হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এবং এগুলা নিজের নিউক্লিয়াসের এগেনস্টে অ্যান্টিবডি বলে, এটা একটা অটো ইমিউন অ্যান্টিবডি। ওকে,
আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে বাইরে থেকে কোনো অ্যান্টিবডি আমাদের মানে কোনো ইনফেকশিয়াস এজেন্টের জন্য এটা হচ্ছে না, কিন্তু ইনফেকশিয়াস এজেন্ট ক্যান বি এ ট্রিগার ফর ওভার্ট অর অ্যাক্টিভ প্রেজেন্টেশন অফ এসএলই। নেক্সট আমরা কি জানবো, এসএলইর প্রেজেন্টেশনে কি কি থাকে। এসএলইর প্রেজেন্টেশনে আমাদের ডেভিডসনে আছে, পেশেন্টের কিন্তু যেহেতু বলেছি মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, সো এর ইনভলভমেন্টও কিন্তু বডির বিভিন্ন হচ্ছে অর্গানগুলাতে হবে। সবচেয়ে বেশি ইনভলভমেন্ট কোথায় হবে, স্কিনে হবে। হ্যাঁ, স্কিনে হবে। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে ব্লাড ভেসেল মানে হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট হবে। হেমাটোলজিক্যাল ইনভলভমেন্টের সাথে আমার থাকবে সেরোসাল ইনভলভমেন্ট গুলা থাকবে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকবে, আমার রেনাল ইনভলভমেন্ট থাকবে, জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এতগুলা অর্গানগুলা ইনভলভ করেছে, এই প্রত্যেকটার একটা ম্যানিফেস্টেশন থাকবে। ম্যানিফেস্টেশন গুলা কি, ম্যানিফেস্টেশন গুলা যদি একে তো যার হচ্ছে অটোইমিউন ডিজিজের সবার একটা কমন প্রেজেন্টেশন হচ্ছে এদের থাকলে একটা ফ্যাটিগ লাগে, ম্যালেজ লাগে, ফিভারিশ লাগে, সব সময় ম্যালেজ, আর্থালজিয়া, মায়ালজিয়া এরকম চলতে থাকে, খারাপ লাগে, ভালো লাগে না। হ্যাঁ, ওয়েট লস হয়, খেতে ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমার হচ্ছে গা হাত পা ব্যথা করবে, গা হাত পা ব্যথা করবে। হ্যাঁ, সেই জন্য আর্থালজিয়া হবে আমার হচ্ছে, কিন্তু কোনো ইরোশন পাওয়া যাবে না। রিমাটয়েড আর্থ্রাইটিসের সাথে এটার পার্থক্য হচ্ছে আমার কিন্তু কোনো ডিফর্মিটিও হবে না এখানে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি পাওয়া যাবে, আমাদের স্কিনের যে চেঞ্জগুলা, স্কিনে আমার মালার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ফটোসেন্সিটিভিটি, বিভিন্ন ধরনের চেঞ্জ আসবে। কিডনিতে কি হবে, কিডনি থেকে আমার ঘন প্রস্রাব হয়ে যাবে। হ্যাঁ, সেটা কি হবে, আমার প্রোটিনগুলা সব বের হতে থাকবে। কারণ কি, ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলা আমার গ্লোমেরুলাস আছে না, ওখানে ডিপোজিট হয়ে গ্লোমেরুলাস গুলাকে নষ্ট করে দিয়ে ওখানে পলিফারেটিভ চেঞ্জ চলে আসবে, আমার পোডোসাইট গুলা নষ্ট হয়ে যাবে, সব প্রোটিন আমার টিবিউল দিয়ে বের হয়ে প্রস্রাবের সাথে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আর কি হবে, আমাদের নিউরোসাইকিয়াট্রিক কিছু ডিসঅর্ডার হবে। হ্যাঁ, নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে পেশেন্টের প্রথম দিকে থাকবে হেডেক, তারপর পেশেন্টের হচ্ছে একটু ডিপ্রেশন থাকবে, পেশেন্টের এর পরবর্তীতে আস্তে আস্তে কি হবে, পেশেন্টের একেবারে কনভালশন, সাইকোসিস এগুলা ডেভেলপ করে যাবে। সেরোসাল ইনভলভমেন্টের জন্য কি হবে, যেখানে যেখানে সেরাস কাভারিং থাকবে, মিউকোসাল কাভারিং থাকবে, সেইগুলাতেই তার প্রবলেম হবে। মিউকোসাল কাভারিং গুলাতে তার আলসারেশন থাকবে, তারপর সেরাস কাভারিং গুলাতে তার ওখান থেকে যেহেতু ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, ওখান থেকে সিক্রেশন শুরু হয়ে যাবে, ইনফ্লামেটরি সিক্রেশন, এক্সুডেটিভ সিক্রেশন চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা হার্টে হচ্ছে ট্যাম্পনের চলে আসতে পারে, লাংসে প্লুরাল ইফিউশন চলে আসতে পারে, সব জায়গায় অ্যাবডোমেনে অ্যাসাইটিস হয়ে যাবে, এভাবে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, গ্যাস্ট্রোইন্টেস্টিনালেও আমাদের হচ্ছে একে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন এগুলা তো থাকবে। জিআই ট্র্যাক্টে একটা ব্যাপার হচ্ছে, আমার তো পুরা জিআই ট্র্যাক্ট একটা জিনিস, আবার জিআই ট্র্যাক্টকে সাপ্লাই কে দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে কিন্তু ব্লাড ভেসেল, মেসেন্ট্রি দিয়ে আমাদের ব্লাড ভেসেল দিয়ে এরা অ্যাবজর্পশনে সাহায্য করছে, বিভিন্ন কাজে এরা হেল্প করছে, তাই না? এই যে ব্লাড ভেসেল গুলাতে আমরা বলেছি যে এসএলই তে যখন অ্যান্টিবডিটা ইমিউনো কমপ্লেক্স গুলো ব্লাড ভেসেলে চলে যায় এবং সেলের উপরে গিয়েও কাজ করে, ভেসেলে চলে গিয়ে সে কি করবে, ভাস্কুলাইটিস করবে, এবং সেই চাই যেখানে ভাস্কুলাইটিস করবে সেখানে সে থ্রম্বোসিস করবে, সেখানে সে ব্লিডিং করবে, সেখানে সে ক্লট ফর্মেশন করবে, সেই জায়গাগুলোতে আলটিমেটলি ইসকেমিয়া হবে, এবং যেই অর্গানটাকে সাপ্লাই দিচ্ছে ওখানে ইসকেমিক নেক্রোসিস হবে। প্রথম দিকে তো আর নেক্রোসিস হবে না, সেখানে প্রথম দিকে জাস্ট ইসকেমিয়ার জন্য পেইন হবে। ঠিক আছে, এবং তার ফাংশনটা লস হবে। নেক্সট আমরা কি বলবো, কার্ডিয়াকে কি হবে, কার্ডিয়াকে তো একটা তো হচ্ছে তার পেরিকার্ডাইটিস হবে, মায়োকার্ডাইটিস হবে, আবার হচ্ছে যে এক্সুডেশন শুরু হয়ে যাবে, ট্যাম্পনের ডেভেলপ করবে। নেক্সট আমাদের হেমাটোলজিক্যাল একটা ভাস্কুলার তো বলেছি যে ভাস্কুলাইটিস করতে পারে, আর একটা হচ্ছে সেলগুলার এগেনস্টে, ওই যে যেটা এর আগে আমি বলেছি আরবিসির এগেনস্টে হতে পারে, তাহলে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, থ্রম্বোসাইটে প্লেটলেটের এগেনস্টে হলে প্লেটলেট কাউন্ট কমে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এগুলা হচ্ছে এই জিনিসগুলা নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে, যে পেশেন্টের এই প্রবলেমগুলা শুরু হয়ে যাবে। আর কি হতে পারে, এই যে বলেছি যে এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে হেমাটোলজিক্যাল প্রবলেমগুলা, এগুলার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ভাস্কুলাইটিস হলে পেশেন্ট তো ডিরেক্ট তো সে বলবে না যে আমার হচ্ছে আরবিসি ভাঙছে, সে হচ্ছে এনিমিয়া নিয়ে আসবে, তাই না? আমার হচ্ছে যে প্লেটলেট নষ্ট হয়ে যাচ্ছে, সে তো এটা বলবে না, তার আসলে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসবে। তার যে ভাস্কুলাইটিসের কারণে ক্লট ফর্ম হয়ে যাচ্ছে, থ্রম্বোসিস হচ্ছে, এটার জন্য তার কি হবে, হয় তার ডিভিটি হবে, না হয় তার ব্রেন স্ট্রোক করবে, না হচ্ছে তাই অ্যানজাইনা হবে, তার নাই জিআই ট্র্যাক্টে হচ্ছে ইসকেমিয়া হবে, এরকম একটা কিছু তার প্রেজেন্ট করবে। অথবা সবার আগে যেটা হয় যে গা হাত মা, ওই যে ম্যালেজ, ফ্যাটি, ফিভার, আলসারজিয়া, মায়ালজিয়া, স্কিনের র্যাশ, ঠিক আছে, এটা নিয়েই মেনলি প্রেজেন্ট করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডায়াগনোসিস কিভাবে করব। ডায়াগনোসিস করার জন্য আমাদের এসএলইতে অনেকগুলা, আমাদের 1 নম্বরে হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, 2 নম্বরে আমাদের ল্যাবরেটরি ফাইন্ডিংস, এই দুইটা মিলে কিন্তু আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করি। বলা হয় ডেভিডসনের যে 11টা ক্রাইটেরিয়া আছে মধ্যে, তার মধ্যে 4টা বা মোর এটা থাকলেই আমরা ডেফিনেটলি সেটাকে এসএলই বলছি। গাইডলাইন অনুযায়ী বলা হয়, যেটা আমেরিকান কলেজ অফ রিমাটোলজি থেকে বলছে, অথবা ইউলার গাইডলাইন যেটা ইউরোপিয়ান, হ্যাঁ, ওইখান থেকে ক্লাসিফিকেশন থেকেও কিন্তু আমাদের বোথ আমাদেরকে ইনক্লুড করা হয়েছে, যেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সও থাকবে, ইনভেস্টিগেশনসও থাকবে। দুইটা থেকে আমাদের কোন ইনভেস্টিগেশনস গুলা সবচেয়ে জরুরি, সবচেয়ে বেশি স্পেসিফিক হচ্ছে আমাদের জন্য এই পেশেন্ট এসএলইর পেশেন্ট গুলার জন্য হচ্ছে স্মিথ অ্যান্টিবডি, ডিএস অ্যান্টিবডি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমেই কিন্তু এগুলা করার থেকে আমরা প্রথমে আসলে আগে কি করে ফেলি, আমরা তাকে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করে ফেলি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা কিন্তু ইমিউনোলজিক্যাল অ্যানালাইসিস করার আগেও যে কোনো পেশেন্ট যখন তার এরকম ফিভার, আলসারজিয়া, মায়ালজিয়া, র্যাশ এগুলো নিয়ে আসে, আমরা তাদেরকে প্রথমে আমরা কি করি, জেনারেল ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনসে আমরা কিন্তু তাকে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তার ইএসআর লেভেলটা করি, সিআরপি করি, এএসও টাইটার করি, তাই না? এগুলাতে দেখা যাবে তার কিন্তু এগুলা ইএসআরটা রেজড হবে, কিন্তু সিআরপি খুব একটা বাড়ছে না, ঠিক আছে। তারপর কি হবে, পেশেন্টের কিন্তু আমরা এনিমিয়া সব ফিচার্স পেয়ে যাব, ব্লাডের কাউন্টগুলা, সেলের কাউন্টগুলা কিন্তু তার কমে যাবে। পেশেন্টের যদি আমরা রুটিন হচ্ছে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এগুলা করে দেখি, সেখানে দেখবো যে ক্রিয়েটিনিন লেভেলটা বেশি। ইউরিন আরএমই যদি করে দেখবি, ওখানে দেখবো কিন্তু আমরা ইউরিনে আরবিসি যাচ্ছে, হেমাচুরিয়া আছে পেশেন্টের, কারণ ওই যে তার গ্লোমেরুলাস নষ্ট হয়ে গিয়েছে, ওখান থেকে তার আরবিসি কাস্ট আমরা পেতে পারি, তাই না? আচ্ছা, প্রোটিন তো আমরাই পাবই। এরপর আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে স্পট প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও করে দেখি, আর পেশেন্টের আমরা দেখি হচ্ছে কমপ্লিমেন্ট লেভেল, C3 C4 লেভেলগুলা রিডিউস হয়ে যাবে এসএলইর পেশেন্টের ক্ষেত্রে। আমরা এবার কিছু কি করতে পারি, স্পেসিফিক যে অ্যান্টিবডি টেস্টগুলা, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করব, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড অ্যান্টিবডি যেটা, সেটা হচ্ছে সেটা করব, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি করব। এছাড়া অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি গুলাও আমরা করতে হবে। অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে কি কি আছে, অ্যান্টি যে হচ্ছে বিটা-2 গ্লাইকোপ্রোটিন, সেটার এগেইনস্ট অ্যান্টিবডি আছে কিনা, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট আছে কিনা, এগুলা আমরা চেক করে দেখব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু রেডিওলজি আমাদের করা লাগবে। একটা ফার্স্ট লাইন রুটিনে যখন আমরা করব, তখন তো অবশ্যই এই পেশেন্টগুলোকে একটা চেস্ট এক্সরে আমরা করাই লাগবে। সেই সাথে তার যেই জয়েন্টে পেইন, সেটার একটা রেডিওলজি করা লাগে। পেশেন্টের যদি কোনো নিউরোলজিক্যাল ফিচার্স থাকে, তার অবশ্যই এমআরআই করতে হবে, ওকে। কার্ডিয়াক এমআরআইও করা লাগতে পারে। প্রয়োজনে এই পেশেন্টের ইনভেসিভ টেস্টে আমাদের চলে যেতে হবে। ইনভেসিভ টেস্টগুলা কি, আমাদের কিন্তু যেমন রেনাল বায়োপসি লাগতে পারে,
তাই না? স্কিন বায়োপসি লাগতে পারে। এই রেনাল বায়োপসি, স্কিন বায়োপসি আমাদেরকে পেশেন্টের অর্গান ইনভলভমেন্ট সম্পর্কে আইডিয়া দিবে এবং ডিজিজ অ্যাক্টিভিটি করতে আমাদের সাহায্য করবে। কারণ এই যে আমি শুধু ডায়াগনোসিস করলাম এটুকুই কিন্তু আমার শেষ না। যেমন এই পেশেন্টের ইনভেসিভ টেস্টের মধ্যে আরো কি আছে, প্রয়োজনে আমার কিন্তু তার লাম্বার পাংচারও করা লাগতে পারে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কেন আমি এটা করতে যাব? এটা করব এই কারণে যে আমরা একে তো দেখবো তার হচ্ছে কোন কোন অর্গান ইনভলভমেন্ট আছে, সেই অর্গানের মানে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য কিন্তু এটা খুবই জরুরি। সেই সাথে পেশেন্টের ফলো আপের জন্য কিন্তু আমাদের এরকম রেনাল বায়োপসি করা লাগে, স্কিন বায়োপসিও করা লাগে, আমাদের হচ্ছে লাম্বার পাংচারও করা লাগে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যানেজমেন্টে চলে যাই। ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি? এই পেশেন্টগুলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করব পেশেন্টকে এডুকেশন দেওয়ার। কি এডুকেশন? যে এই অসুখটা আপনার কিন্তু কখনোই সারবে না, তাই না? এমন অসুখ না যেটাতে আপনি আজকে কালকেই মারা যাচ্ছেন, তাকে কাউন্সিলিং করতে হবে পজিটিভ দিক। এই অসুখ নিয়ে আপনি আগামী 30, 40, 50 বছর সুন্দরভাবে কিন্তু স্বাভাবিক মানুষের মতো চলতে পারেন যদি আপনি কন্ডিশনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিন্তু সমস্যাটা কি, যে এই অসুখের জন্য আপনাকে কিছু আপনার অভ্যাসগত দিকে সেই দিকে কিছু চেঞ্জ করতে হবে, আপনার খাবার দাবারে চেঞ্জ করতে হবে, আপনার স্মোকিং এর হ্যাবিট থাকলে সেটা বাদ দিতে হবে, আপনি কখনোই রোদে ঘুরতে পারবেন না, আপনাকে রেগুলার কিছু এক্সারসাইজ করতে হবে, হেলদি ডায়েট নিতে হবে, এটা মেনে যেমন চলতে হবে, সেই সাথে আপনাকে কিছু হচ্ছে ওষুধের উপরেও ডিপেন্ড করতে হবে এবং রেগুলার আপনাকে ফলো আপে থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আমরা তাহলে চলে যাই। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা প্রথম দিকে কিন্তু চেষ্টা করব পেশেন্টকে খুব একটা ইমিউনোসাপ্রেসিভ কিছু না দেওয়ার জন্য। তারপরেও কোনটা এক নাম্বার ওষুধ, ফার্স্ট চয়েস কোনটা? আমাদের এসএলই পেশেন্টের হাইড্রোক্সিক্লোরোকুইন। এটা আর একটা নাম কি? এটা আসলে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, তাই না? এসএলইর জন্য এই ওষুধটা অত্যন্ত কার্যকরী। যদি পেশেন্টের প্রথম দিকে অনেক কন্ডিশন খারাপ থাকে তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইনের সাথে পেশেন্টের সিমটমটাকে একটু রিডিউস করার জন্য, ওর ইমিউনিটিটাকে একটু বুস্ট আপ করার জন্য এবং তার এই ইনফ্লামেশনটাকে একটু কমানোর জন্য আমরা এডিশনালি ব্রিজ থেরাপি হিসেবে ইউজ করে থাকি গ্লুকোকর্টিকয়েড, তাই না? এই গ্লুকোকর্টিকয়েডটাকে আমরা ব্রিজ থেরাপি হিসেবে ইউজ করব। আস্তে আস্তে এটা কিন্তু আমাকে উইথড্র করতে হবে। এখন হাইড্রোক্সিক্লোরোকুইন এবং হচ্ছে গ্লুকোকর্টিকয়েড এই দিয়ে পেশেন্ট যদি ভালো থাকে, রিমিশনে থাকে, ডিজিজ অ্যাক্টিভিটি যদি 0 থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি না থাকে তখন আমরা কিসের উপর চলে যাব? নন বায়োলজিক হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগস গুলার মধ্যে। নন বায়োলজিক্যাল ডিজিজ মডিফাইং ড্রাগস এর মধ্যে কি কি আছে? সেখানে আমাদের আছে সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট মোফেটিল, আমাদের আছে ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন, ঠিক আছে, অ্যাজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট, এগুলা ড্রাগে আমাদের চলে যেতে হবে। এই সব ড্রাগগুলারও কিন্তু চয়েস করতে হবে আমাকে কোন কোন অর্গান ইনভলভ করেছে সেই অনুযায়ী। এরপরে আমি বায়োলজিক্সে চলে যাব। বায়োলজিক্সের মধ্যে এখন এসএলইর জন্য খুবই সুইটেবল একটা ড্রাগ হচ্ছে রিটুক্সিম্যাব। এছাড়া আর কোনটা কোনটা এসএলইর জন্য চলে সেটা হচ্ছে বেলিমুম্যাব। এখন নিউয়ার একটা ড্রাগ এসেছে সেটা হচ্ছে অ্যানিফ্রলুম্যাব, ঠিক আছে? এই ড্রাগগুলা আর আমরা কি করতে পারি? প্রয়োজনে পেশেন্টের যদি খুব খারাপ অবস্থা হয় তো আমরা আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে পারি, প্লাজমা ফেরেসিস করতে পারি, এগুলা যদি প্রয়োজন হয় আমাদের করতে হবে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে অর্গান স্পেসিফিক হিসেবে আমাদের কোনটা কোনটা আমাদের কিভাবে ট্রিটমেন্ট দিব। যদি পেশেন্টের কিউটেনিয়াস ইনভলভমেন্ট বেশি থাকে তখন আমরা কি করব? পেশেন্টের তো একটা সান প্রোটেকশন ইউজ করবে, ওরাল হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, গ্লুকোকর্টিকয়েড, এটা তো চলবেই, তার সাথে টপিক্যাল আমরা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড চলবে, ক্যালসিনিউরিন ইনহিবিটর চলবে, ট্যাক্রোলিমাস চলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে যদি পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট থাকে, রেনাল